লাল টুকটুকে পরি সাজলাম আজকে। পরির সাথে ছিল পরির দুইটা ছানাপোনা। কি ভাবছেন পরি সেজে কোথায় যাচ্ছি? অবশ্যই সবাই জানেন কোথায় গিয়েছি। এইদিকে সে তো তার নিজের বাচ্চাদেরকে দেখে কান্নাই করে দিয়েছে। আর আবেগের ঠেলায় আমার কথা সে ভুলে গেছে, তাই তো আমি একটু রাগ করেছিলাম। আর সে প্রথমবার তার নিজের বাসায় আসলো, তাও আবার টাকা দিয়ে বাসায় ঢুকতে হলো। আর এইদিকে 10 বছর পর নিজের আপন ভাইয়ের সাথে দেখা হয়ে আরোহীর পাপা তো কান্নাই করে দিছে। তো চলেন আপনাদের সাথে আরোহীর পাপাকে রিসিভ করতে যাওয়ার দিনটির ব্লগটি শেয়ার করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা বলেন তো আমার মতো কারা কারা আছে হাজবেন্ড আসার 1 সপ্তাহ আগে থেকেই কোনো ঘুম নেই, টেনশনে যে কবে সে আসবে কবে সে আসবে। ফাইনালি সে দেশে চলে আসে। আর আসতে না আসতে দেখেন 3-4 দিন হয়েও গেছে। কিভাবে যে সময় যাচ্ছে বুঝতেই পারছি। তো যাই হোক, হাবিজাবি পেঁচাল না পেরে আমি ব্লগে চলে আসি। আমি আমার হাজবেন্ড আসার আগের দিনে মেহেদি দিয়ে একদম নতুন বউ সেজে ফেলে, আর আমার আরোহীও মেহেদি দিয়ে ফেলেছে। আর এইদিকে আরোহীর বাবাও প্লেনে উঠে গিয়েছে। এই রাতটা ছিল একদমই অন্যরকম একটা রাত, যে রাতে আমার একটুও চোখের পাতা লাগাতে পারিনি, ঘুম আসেনি। আর যেহেতু আরোহীর পাপার ফ্লাইট ছিল একদম সকাল সকাল রাত, সে যেহেতু সকাল 4টায় ল্যান্ড করবে, তো আমাদের বাসা থেকে বের হতে হবে 4টায়। সেটা মাথায় রেখে আমরা একদম ভোর ভোর উঠে, বলতে গেলে একদম রাত্রে 3টার সময় উঠেছি। তো উঠেই চলে আসছিলাম নোমানের আম্মুর কাছে, যেহেতু সে অনেক ভালো করে সাজাতে পারে, তো সে আমাকে এই মেকওভারটা করে দেয়। আমার সাজটা কেমন হয়েছিল সেই দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ফাইনালি আমরা রেডি হয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম। আর এই যে আরশি বুড়ি ঘুমিয়ে গিয়েছে নোমানের আম্মুর কোলে। নোমানের আম্মুর পেজটা কিন্তু সবাই অবশ্যই ফলো দিয়ে দিও আপুরা। আমি যেহেতু আগে থাকতে কোনো ফুলের অর্ডার করিনি, আমি ভেবেছি শাহবাগ থেকে সুন্দর সুন্দর ফুল দেখে নিব। তো সেজন্য আমরা প্রথমেই চলে গিয়েছি শাহবাগে। আর শাহবাগে গিয়ে অনেকগুলো ফুল দেখার পর আমি একটা ফুলের বুকে নিয়ে ফেলি অ্যান্ড দেন রওনা হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসলে আমরা যত তাড়াতাড়ি যাচ্ছিলাম সময় যেন যাচ্ছিল না, আমরা যেন পৌঁছাতে পারতেছিলাম না। তো যাই হোক, আমরা এরকম ভিডিও টিডিও করতে করতে পৌঁছে যাই এয়ারপোর্টে। যত বেশি এয়ারপোর্টের দিকে এগোচ্ছিলাম আমার বুকের ধরপড়ানি যেন বেড়ে যাচ্ছিল। আসলে 2.5 বছর পর প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখবো ভাবলেই যেন একদম আবেগিত হয়ে যাচ্ছিলাম আমি। তারপরও মানে মনের আবেগ ধরে রেখেও বাচ্চাদেরকে নিয়ে মন খুশি করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে গিয়ে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। শুনতে পারি কুয়াশার কারণে নাকি আমাদের ফ্লাইট অনেক ঢিলে হয়েছে, 5 ঘন্টা দেরি হবে আরোহীর পাপার আসতে। তো আমার তো মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি ভাবতেছিলাম কিভাবে এতক্ষণ সময় ওয়েট করব। আর বাচ্চাদেরকে নিয়ে বুঝতেই তো পারেন, ছোট বাচ্চা নিয়ে আসলে একটা জায়গায় ওয়েট করা অনেক কি কষ্টদায়ক ব্যাপার। তো যাই হোক, আমরা একটু আশেপাশে দেখতেছিলাম যে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। তারপর আমার বাবা এই জায়গাটায় আমাদেরকে নিয়ে যায় একটু ভিডিও টিডিও করার জন্য। যেহেতু সেখানে দেরি হবে, সেখানে বসে আর কি লাভ, আমরা একটু ভিডিও করার জন্য চলে যাই। এই জায়গাটার নাম ছিল আমতলা না কি, আমার সঠিক মনে নেই। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, আমরা ওইখানে গিয়ে একটু ভিডিও করি। তারপর আমার বাচ্চাদেরকে নিয়ে দেখেন আমি কত কিছু করেছি। তো অনেকটা টাইম আমরা এখানে ওয়েট করি, নাস্তা করি। নাস্তা করার পর আমরা আবারও চলে যাই এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে যাওয়ার আগে দেখি ট্রেন আসতেছে, তো কেননা আমরা নেমে ট্রেনের সাথে ভিডিও করব না, তো আমি তো নেমে বাচ্চাদেরকে নিয়ে ট্রেনের সাথে ভিডিও করে ফেলি। তো আরোহীর বাবা আসতে অনেকটা দেরি করতেছিল, তো আমরা এভাবেই আমাদের সময়টাকে পার করতেছিলাম। আর আমার তো অনেক বেশি টেনশন লাগতেছিল যে জানি না কতক্ষণ লাগে আসতে। আর অনেক বেশি সেই দিন কুয়াশা ছিল, সেই জন্য সবগুলো ফ্লাইট অনেক দেরি হয়েছে। আর এয়ারপোর্টে একদম গাড়ি রাখার মতো কোনো জায়গাই ছিল না। যেহেতু সবগুলো ফ্লাইটই দেরি হয়েছে, তো সব মানুষই ওয়েট করতেছিল তাদের আত্মীয় স্বজন বা প্রিয় মানুষগুলোর জন্য। তো আমরাও ঠিক তেমনই। আমার দেখা মতে আমি এয়ারপোর্টে এত গাড়ি এত মানুষ আমি কখনোই দেখি নাই। আমার এই ফার্স্ট টাইম। আমি প্রত্যেকবারই আরোহীর বাবাকে আনতে যাই, তখন একদমই খালি থাকে এয়ারপোর্ট। এরকম মানুষজন এরকম গাড়ি থাকে না। যেহেতু কুয়াশার কারণে প্রত্যেকটা ফ্লাইটই একদম দেরি হয়েছে, সেই জন্য প্রত্যেকটা মানুষই তার স্বজনদের জন্য দাঁড়িয়েছিল। আর একদম জ্যাম লেগে গিয়েছিল এয়ারপোর্টের ভিতরে। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যে মুহূর্তটার জন্য আমরা প্রায় 2.5 বছর অপেক্ষা করেছি। আলহামদুলিল্লাহ আরোহীর বাবা চলে আসছে। আর আমাদেরকে ফোন করার সাথে সাথে আমরা ছুটতে চলে আসি। এই সময়টাতে মনের ভিতরে যে কি চলতে থাকে সেটা কখনোই মুখে বলে বোঝানোর মতো না। যতটা তার কাছে যাচ্ছিলাম ততটা মনের আনন্দ
আমার যেন ফুটে উঠছিল। আর এই সেই মুহূর্ত, যেই মুহূর্তে তার মেয়েদেরকে নিয়ে সে একদমই আবেগপ্রবণ হয়ে যায়, তার চোখ থেকে শুধু ছলছল করে পানি পড়তেছিল। আমি তো শুধু তাকিয়ে দেখছিলাম। আর এদিকে দেখেন, সে তার মেয়েদেরকে পেয়ে আমার কথা ভুলেই গেছে, আমার কাছ থেকে ফুলটাও সে নেয় নাই। সেজন্যই মূলত আমি একটু রাগ করেছি যে আমার কাছ থেকে ফুলটা নেওয়ারও সময় পাও নাই। একটু দুষ্টুমি করেছি। রাগ বলতে কি, এখানে মেয়েদেরকে দেখলে কারই মাথা ঠিক থাকে? নিজের সন্তানকে সে প্রথমবার দেখেছে, আমার আরশি পাখিকে সে দেখে নাই এখনো, এই প্রথমবার দেখেছে। সেই মুহূর্তটা আসলে অনেক বেশি আবেগপ্রবণ ছিল। তো তারপর আমি একটু দুষ্টুমি করতেছিলাম যে না না, আমি ফুল দিব না, ফুল দেওয়া লাগবে না। তো সে বলতেছে যে না, আমার মেয়েরা তো আগে, তারপর তুমি তো আছো, সেটা আমাকে সে একটু কনভিন্স করায়। তারপর দেন আমি তাকে আবার ফুলটা দিয়ে দিই। আসলে আমাদের অভিমান এরকম দুষ্টু মিষ্টি অভিমান চলতেই থাকে। আর এই মুহূর্তের ভিডিওটা তো অনেক বেশি ভাইরাল হয়েছে, আর তোমরা অনেক বেশি পছন্দ করেছো, বলেছো রাগ করেছি কেন। তো এই তো রাগের কারণটা তো বলেই দিলাম। আর দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। প্রিয় মানুষটাকে নিয়ে বাসায় আসার মুহূর্তটা এতটা বেশি খুশির, আর আমার সন্তানেরা এত বেশি খুশি তার বাবাকে পেয়ে, তার বাবাও অনেক বেশি খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মুহূর্তটার জন্য এত কষ্ট করা, এত অপেক্ষা, এত কিছু, তাকে ছাড়া এতটা দিন কিভাবে যে ছিলাম সেটা শুধু আমরাই জানি। এতটা খুশির অবশ্যই কারণ আছে, কেননা অনেক দুঃখ কষ্ট ঝড় তুফানের মধ্য দিয়ে গিয়ে তারপর আমরা আমাদের প্রবাসী হাজব্যান্ডটাকে কাছে পাই। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তো ফাইনালি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর দেন আমরা বাসায়ও চলে আসি। বাসায় আসতে আরোহীর পাপা তার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, আর সে মাঝ রাস্তা থেকেই নেমে যায়। আর ভাইকে দেখে সে আবারও আবেগপ্রবণ হয়ে যায়, কেননা তার এই ভাইয়ের সাথে তার 10 বছর পর দেখা হলো। কেননা সেও একজন প্রবাসী, সেও প্রবাস থেকে আসছে। তো এবার আলহামদুলিল্লাহ দুই ভাইয়ের দেখা হয়েছে। তো যাই হোক, এখন আরোহীর বাবা বাসার সবার সাথে দেখা করতে চলে যায় আমাদের ওই বাসায়। আমার শ্বশুর শাশুড়ি, তারপরে ভাই ভাবিদের সাথে সবার সাথে দেখা করে তারপর বাসায় আসবে। আর আমি এদিকে বাসায় চলে আসছি। আর আমার বাবা তো সব লাগেজ টাগেজ বাসায় নিচ্ছিল। তো আমার এখানে অবস্থাটা খুব জঘন্য দেখা যায়, এটা সবাই স্কিপ করবা। আমি জুতা টুতা নিয়ে একদম, বাচ্চার জুতা নিয়ে একদম চলে আসছি। তো এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, আরোহীর একদম নতুন জুতা, আগের দিনই কেনা হয়েছে। তো এই জুতাগুলো রাস্তায় ছিঁড়ে গিয়েছে, এটা আবার আমি ফেরত দিয়ে আসছি বাটাতে। তো দেখা যাক জুতাগুলো ফেরত দেয় কিনা আমাকে। তো ফাইনালি আমাদের বাসায় চলে আসছি। আর এখানে আসার পর দেখেন নোমানের আম্মু তার দুলাভাইয়ের জন্য কি রেডি করেছে। আসলে আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল, সে তার বাসায় যখন প্রথম আসবে তখন তাকে আমি এভাবে বরণ করে নিব। তো আরেকটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়নি। তো যাই হোক, এই তো ফাইনালি তাকে আমরা গেট আটকে রেখে দিয়েছি, টাকা দিলে তারপর ঢুকতে দিব। তো সে বেচারা আর কি করবে, সে আমাদেরকে আমাদের আবদার পূরণ করে তারপর নিজের বাসায় প্রথমবারের মতো ঢুকলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়ি, কেননা আমরা দুপুরের পরে এসেছি, 3টা 4টা বেজে গিয়েছিল। আর এই তো নোমানের আম্মুর খাওয়া দাওয়া শেষ, তখন আমি ভিডিও করতে নিয়েছি, সেটাই নোমানের আম্মু বলতেছিল। আর এখানে আমি একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে এই যে নিঝুমের কথা। সে যদি আজকে আমাদের সাথে না যাইতো, এত সুন্দর সুন্দর ভিডিও কখনোই করতে পারতাম না। নিঝুম আর নোমানের আম্মু দুইজনই আমাকে অনেক বেশি হেল্প করেছে ভিডিও করতে। তো থ্যাংক ইউ নিঝুমকে। আর এই যে আমরা দেন সবাই মিলে চলে যাচ্ছে তাদের বাসায়, আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে। তো তাদের সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ব্লগটি আজকে অনেক বেশি বড় হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটি ফলো দিয়ে দিবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।